নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিরে এসেছি কথাকৃতির কবিতা এবং আলোচনার অনুষ্ঠানে। আমি শাশ্বতী ভট্টাচার্য। গত কয়েকদিন ধরে এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের এই অনুষ্ঠানে সাড়া দিয়েছেন বিভিন্ন জায়গার বিভিন্ন কবিরা, যারা কবিতাকে ভালোবেসে আজীবন সাধনা করে গেছেন। ঠিক সেরকমই একজন মানুষকে আজকে আমরা পেয়েছি আমাদের কথাকৃতির এই অনুষ্ঠানে। আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক শ্রী উত্তম দত্ত। নমস্কার উত্তম দা। নমস্কার শাশ্বতী। খুব ভালো লাগছে, সবাইকে নমস্কার। খুব ভালো লাগছে আজকে তোমাকে এই অনুষ্ঠানে পেয়ে। আমারও খুব ভালো লাগছে। এত গুণী মানুষেরা এর আগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সেখানে আমি আমন্ত্রণ পাওয়াতে অত্যন্ত প্রীত হয়েছে, অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি আমি। দাদা, এই অনুষ্ঠানটা তুমি হয়তো দেখেছো যে আমরা রেডিওর আবহে করি, অর্থাৎ শ্রোতা বন্ধুরা শুধু অনুষ্ঠানটা শুনবেন এবং কল্পনা করবেন, দেখতে পাবেন না। লাইভের থেকে একটু অন্যরকম, কারণ রেডিও আমাদের কাছে বরাবরই একটা নস্টালজিয়া। তোমার মুখ থেকে একটু শুনে নেব, তোমার কাছে রেডিও কতটা নস্টালজিয়া? রেডিও তো ছোটবেলায় আমাদের কাছে প্রায় স্বর্গের বার্তার মতো ছিল। আমরা অপেক্ষা করে থাকতাম, তখন মুক্তিযুদ্ধ চলছে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়বেন, বাড়ি শুদ্ধ, পাড়া শুদ্ধ লোক যার বাড়িতে একটা রেডিও আছে সবাই এসে বসে থাকতাম সেখানে। হ্যাঁ, এটা আর আমাদের ছোটবেলাতেও দেখেছি। অদ্ভুত। তারপর রেডিও নাটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায় কখন নাটকে আসবেন, অভিনয় করবেন, তার সেই অসম্ভব সুন্দর গম্ভীর কণ্ঠ শোনার জন্য বসে থাকতাম। এইরকম শম্ভু মিত্রের নাটক শুনেছি আমরা। সেই ছোটবেলাটা আমাদের কাছে একটা গৌরবময় ছিল। হ্যাঁ, শ্রুতি নাটক অসম্ভব ভালো একটা সময় ছিল। তারপরে এই ছায়াছবি গান ইত্যাদি, অনুরোধের আসর, শীতের দুপুরে অসম্ভব ভালো। অজয় চক্রবর্তী নিজে গান শেখাতেন। একদম ঠিক। আর শীতের দুপুরে এই ক্রিকেটের ধারা বিবরণী, সে অসাধারণ ছিল সেগুলো। সেই সব দিনের কথা মনে পড়লে মনে হয় স্বর্গ থেকে চ্যুত হয়েছি আমরা। তবে রেডিও এখনো মানুষের কাছে কিন্তু জনপ্রিয়, কারণ আমার মনে হয় অসম্ভব জনপ্রিয় এখনো। এফএম এবং অন্যান্য অনুষ্ঠানগুলো প্রচন্ড জনপ্রিয়। আলাদা করে মানুষ রেডিও কিনছে এর জন্য। ঠিক ঠিক ঠিক, কারণ মানুষের ছোটবেলাটা তো জড়িয়ে আছে সেই রেডিওর সাথেই, না? ঠিক তাই, একদম। তা দাদা, তোমার আজকে কোন কবিতা দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করবে? আমি আজকে আমার প্রথম যে কাব্যগ্রন্থ, আমি তো একটু দেরিতেই শুরু করেছিলাম। আচ্ছা। যাই হোক, আমার প্রথম যে কাব্যগ্রন্থটি বর্ণমালার দিব্যি, এটা প্রতিভাস থেকে বেরিয়েছিল। তো আমি সেখান থেকে একটা কবিতা পড়ছি প্রথমে। কবিতার নাম চলন্তিকা, একটি মৃত বাংলা অভিধান। চলন্তিকা, একটি মৃত বাংলা অভিধান। কবিতা পড়ছেন বিশিষ্ট কবি উত্তম দত্ত। তোমার প্রথম চিঠিতে 33টি বানান ভুল ছিল, তবু সেই 33টি শব্দকে আমি স্বতন্ত্রভাবে চুম্বন করেছিলাম। তারপর টিফিনের পয়সা বাঁচিয়ে তোমাকে কিনে দিয়েছিলাম রাজশেখর বসু চলন্তিকা। তোমার দ্বিতীয় ও তৃতীয় চিঠিতে ক্রমশ কমে আসে বানানের ভুল, কমে আসে আমার চুম্বনও। 3 বছর পরে লেখা তোমার শেষ চিঠিতে একটিও বানান ভুল ছিল না। 33 বছর পরে আজ মনে হয় তোমাকে অভিধান কিনে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। এটা আমার খুব নিজস্ব প্রিয় কবিতা, খুব প্রিয় কবিতা, বহু জায়গায় পড়েছি এটা। তোমাদেরও শোনালাম। চলন্তিকা কিনে দেওয়াটাই ভুল হয়েছিল। একদম, তোমাকে অভিধান কিনে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। একটা সুন্দর গল্প, একটা সুন্দর স্মৃতিবহুল গল্প, যেটাকে আমাদের কবিতার মাধ্যমে পুরো গল্পটাকে শুনিয়ে দিলেন কবি। আসলে প্রত্যেকটা কবিতার অন্তর্নিহিত একটা গল্প থাকে। গল্পটা যত সাবলীল হয় মানুষকে তত মুগ্ধ করে। তেমনি এই কবিতাটি। আমরা চলে যাব কবির পরের কবিতায়। শুনছেন কবি উত্তম দত্তর কণ্ঠে তার কবিতা এবং তার আলোচনা। একসময় আমি
সাধু গদ্যে, সাধু গদ্যটা তো আমরা হারিয়ে ফেলছি। বাংলা ভাষার একটা অমূল্য সম্পদ হচ্ছে সাধু গদ্য। হ্যাঁ, আমরা সাধু ক্রমশ গদ্য। সবাই চলিতে চলে যাচ্ছি। সবুজপত্রের পরে প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথকেও বাধ্য করেছিলেন বা অনুরোধ করেছেন যে আপনি চলিতে লিখুন, কেন সাধু ভাষায় লিখছেন? যে ভাষায় মানুষ কথা বলে সে ভাষায় লিখুন। হুম, কিন্তু আমার মনে হয় যে আরণ্যক পড়ে আমাদের মনে হয় আহা, এটা সাধু ভাষায় না লেখা হলে এত সুন্দর হতেই পারতো না হতেই কখনো, পারতো না, একদম তাই। তাই না? তো সাধু আমার এক ভাষা সময় ওই অদ্ভুত একটা রজনীগন্ধা ফুলের গন্ধের মতো। একদম ওই আবেদন চলিতে আসবেই না কখনো। ঠিক তাই। তো আমি একটা সময় ওই সাধু গদ্যে সাধু ভাষায় কিছু কবিতা লিখেছিলাম। তার মধ্যে এটা একটা সুভাষ দা, মানে সুভাষ মুখোপাধ্যায় তো সেই বিখ্যাত লাইন হুম, প্রায় মিট হয়ে গেছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত। আমি সেটা দিয়ে নয়, ঠিক তার উল্টো দিক থেকে শুরু করেছিলাম এই কবিতাটি। আচ্ছা। কবিতার নাম একটি কুড়িয়ে পাওয়া পাণ্ডুলিপি। একটি কুড়িয়ে পাওয়া পাণ্ডুলিপি, কবি উত্তম দত্ত। দাদা, এটা কোন কাব্যগ্রন্থ থেকে পড়ছো? এটা ওই বর্ণমালা দিব্যি কাব্যগ্রন্থ থেকেই, আচ্ছা। আমার প্রথম যে কাব্যগ্রন্থ হুম, সেখান থেকেই করছি। ঠিক আছে। পড়ি। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। ফুল ফুটুক না ফুটুক বসন্ত আসিবে না, কেবল তুমি আসিলেই বসন্ত আসিবে। তুমি আসিবে বলিয়া দীর্ঘ পথের দুই ধারে ছায়া তরু রোপণ করিয়াছিলাম আষাঢ়ের প্রথম দিবসে। বর্ষার জল ও অঘ্রাণের শিশির লইয়া সেই সব ছায়া তরু আজ পল্লবিত শ্যামলিমায় নবযৌবন প্রাপ্ত হইয়াছে। তাহাদের ব্রীড়া ও লাস্য পথচারীদের মুগ্ধ করে। তুমি পাছে পথ হারাইয়া ফেলো, সেই আশঙ্কায় তোমার পর্বত গৃহ হইতে আমার সমতলের পর্ণকুটির পর্যন্ত ৭৯ যোজন দীর্ঘ পথে ৮০টি শিলা স্থাপন করিয়াছি, তাহারা কুশলে আছে। এখন কেবল তোমার আশার অপেক্ষা। বেত্রবতী নদী পার হইয়া আসিবার সময় তোমার চোখে পড়িবে একটি রাখাল বালক সেতুর সানুদেশে বসিয়া এক মনে মেঘদূত পড়িতেছে। তাহার কাছে দুই দণ্ড দাঁড়াইয়া জানিয়া লইও আর কতখানি রৌদ্র পান করিলে তোমাকে তন্নি শ্যামা বলিয়া ডাকিতে পারিব। পথের দুই পাশে হয়তো অজস্র জরা ব্যাধি ও মৃত্যু তোমার চোখে পড়িতে পারে। দেখিও, তোমার অঞ্চলের স্পর্শে জরা যৌবন লাভ করিবে। তোমার দৃষ্টির আলোকে সন্তাপ্ত ব্যাধির উপশম হইবে। তোমার নুপুরের অলৌকিক শব্দে মৃত্যুর দেবতাও প্রসন্ন হইবেন। ফুল ফুটুক না ফুটুক বসন্ত আসিবে না, কেবল তুমি আসিলেই এদেশে বসন্ত আসিবে। ধন্যবাদ। ফুল ফুটুক নাই ফুটুক, বসন্ত আসিবে না। এবং কেবল পুরো তুমি কবিতা, আসিলেই এদেশে কেবল তুমি বসন্ত আসলেই আসিবে। এদেশে বসন্ত আসিবে। এবং পুরো কবিতাটার মধ্যে এই যে একটা সাধু ভাষার মিষ্টতা, এটা বোধহয় ধীরে ধীরে যত চলিত ভাষার ব্যবহার হচ্ছে, এই মিষ্টতাটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আজকে আমরা এই লেখাটা শুনে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি, কোথায় যেন সেই এক পুরনো পৃথিবীতে ফিরে যাচ্ছি। আসলে একদম তাই। হ্যাঁ, এই সাধু ভাষা, এর মধ্যে যে কি অপরূপ এক মিষ্টতা রয়েছে, এবং সব থেকে বড় কথা, এটা আমাদের ঐতিহ্যের মতো, সেটা কিন্তু উত্তম দা তার কবিতায় দেখিয়ে দিয়েছেন। আমরা যাব তার পরের কবিতায়। দাদা, এর পরে কি কবিতা শোনাচ্ছ? আমি ওই বর্ণমালা দিব্যি থেকে ৩ নম্বর এই কবিতাটি পড়বো, তারপর অন্য কাব্যগ্রন্থে চলে যাব। আচ্ছা। বর্ণমালা দিব্যি আমার প্রথম এবং খুব প্রিয় কাব্যগ্রন্থ। হুম হুম হুম। এখান থেকে আমি একটি কবিতা পড়ছি। কবিতার নাম আমি আসছি। আমি আসছি, কবি উত্তম দত্ত। আগুন জ্বালিয়ে রাখিস বউ, আমি আসছি। তোর সাদা সিঁথির জন্য সিঁদুরের কৌটো নিয়ে আর খোকার জন্য একটা গোটা আকাশ সঙ্গে নিয়ে আমি আসছি। আগুন জ্বালিয়ে রাখিস বউ, দু হাতে মুঠো মুঠো চাল নিয়ে আমি আসছি। তোর পুড়ে যাওয়া উঠোনের মাটি ফুঁড়ে আমি আসছি। তোর হারিয়ে যাওয়া নাকের নোলক হয়ে আমি আসছি। তোর অভিমানে অ্যালুমিনিয়াম হয়ে যাওয়া মাটির হাঁড়ি হয়ে আমি আসছি। আমাদের দখল হয়ে যাওয়া জমির ভেতরে পুঁতে রাখা লাঙলের ফাল হয়ে আমি আসছি। আমার প্রণম্য পূর্বপুরুষদের দীর্ঘশ্বাস হয়ে আমি আসছি। ইতরের বাঁশি প্রতিশ্রুতি ছুঁড়ে দিয়ে
আমি আসছি। আগুন জ্বালিয়ে রাখিস বউ, আমার পুরনো ভুলগুলো রাত্রির নদীতে ভাসিয়ে দিয়ে আমি আসছি। যিনি আসছেন, চাল নিয়ে আসছেন, পোড়া উঠোনে আসছেন, আগুন জ্বালিয়ে রেখে তাকে বরণ করতে হয়। প্রতিবাদের সামনে একটা টোপ ঝুলিয়ে দাও, গিলে ফেললে ছিপ টেনে তোলো। মাছ ছোট হলে এক টানে, আর বড় হলে একটু খেলিয়ে, ধীরে ধীরে, খুব সাবধানে। কবি উত্তম দত্তের কবিতা। দেখুন, এই কবিতাটা আমার কেন একটুখানি ছোট্ট করে পড়লাম, দুটো কবিতার মধ্যে কি অদ্ভুত একটা কন্ট্রাস্ট। এক জায়গায় প্রতিবাদ, আর আরেক জায়গায় আশার ইঙ্গিত, প্রবাহমানতা, অথবা এক পরিবর্তন। কবিরা বোধহয় এরকমই হন, তিনি সব রকম ভাবে ভাবতে পারেন, ভাবতে শেখান। আমরা কবিতা শুনছি কবি উত্তম দত্তের কণ্ঠে। আমরা চলে যাব তার পরবর্তী কবিতায়। উত্তম দা। আমার ওই দ্বিতীয় কাব্যগ্রন্থ মৃত্যু পরবর্তী প্রার্থনা, এটাও বেরিয়েছিল প্রতিভাস থেকে। আচ্ছা। তো সেখানে একটা সময় 1968 সাল, হুম এই হুম। 1968 নামের একটি কবিতা আছে। এটা একটা সময়ের কবিতা। আচ্ছা। ওই সময়টা আমি পার হয়ে এসেছি। আমার এই দীর্ঘ একটা জীবন, এই জীবনের একটা সময়, ওই সময়টার ভিতরে, ওই অন্ধকার সময়টার ভিতরে যাপিত হয়েছে, সেটার একটা প্রতিফলন ঘটেছে এখানে। আচ্ছা। একটা বাচ্চা ছেলে বেড়ে উঠছে, তার ক্ষুধা, তার নতুন জগৎকে দেখা, তার মধ্যে খুব অস্ফুটভাবে যৌনতার জাগরণ, এই অ্যাডোলেসেন্সের একটা সময়, সেটা নিয়ে আচ্ছা। কবিতা পড়ছি একটু। হ্যাঁ হ্যাঁ। 1968, তখন ভাতের ফ্যানকে আমরা অমৃত বলে ডাকতাম। মাঝে মাঝে স্বর্গ থেকে নেমে এসে ইন্দ্র কাকু আমাদের মাকে এক বাটি অমৃত দিয়ে যেত। দুপুরবেলা আমরা 5 ভাই সেটা ভাগ করে খেতাম। মা আমাদের ইন্দ্র কাকু আর অহল্যা ম্যাডামের গল্প শোনাতেন। তখন রোজ সন্ধ্যায় পাশের বাড়ির টুনিদি আমাকে উত্তম সুচিত্রার গল্প বলতো। খেতে দিত সুরম্য আপেল আর বিদেশি চকোলেট। তারপর নবকল্লোল ছুঁড়ে ফেলে দিয়ে আমার ছোট্ট ডান হাত নিজের বুকে চেপে ধরে বলতো, দেখ তো আমার জ্বর এসেছে কিনা। জ্বর নয়, আমি টের পেতাম আমার আঙুলের অববাহিকায় টুনিদির বুকের সোনালি ঘাম ও সুগন্ধ জড়িয়ে যাচ্ছে। যুদ্ধ শেষ করে বাবা ফিরে এলে পুরনো বাড়ির কথা মনে পড়ে আমাদের। এই উঞ্চবৃত্তি ছেড়ে চলে যেতে হবে উজানের দেশে। আমার মনে হতো বাবা ইন্দ্রকাকুকে পছন্দ করতেন না, আমিও পছন্দ করতাম না চওড়া বুক, কালো সানগ্লাস, লাল বুলেটের শব্দ, যার পেছনে বসে গোলাপি স্কার্ট পরা টুনিদি হাসতে হাসতে উড়ে যেত এক একটা মন খারাপ বিকেলে। কি অসাধারণ কবিতা! মানে কবিতার শুরুতেই একটা ছবি, ভাতের ফ্যান ভাগ করে খেত ভাইরা। ইভেন আমি, দাদা, আমি ছোটবেলায় দেখেছি একটা সময় বন্যার সময় যে হুম, আমাদের বাড়িতে কয়েকজন আসতেন, তারা বাটি করে ফ্যান চাইতে আসতেন। তো আমি তোমার, দেখেছি এই সময়টাকে, আমি দেখেছি, ছুঁয়েছি, আমার স্পষ্ট মনে আছে। যাই হোক, হ্যাঁ, এবং ছুঁয়েছো বলেই বোধহয় তুমি এই এই কবিতাটা লিখতে পেরেছো এবং এই রকম ভাবে তুমি কবিতাটাকে প্রেজেন্ট করেছো। তোমার বর্ণমালার দিব্যি একটা কবিতা আছে, ধুলি যাপন। আমাদের হ্যাঁ ঘর হ্যাঁ হ্যাঁ, বাড়ি নেই, আমাদের ঠিক ঠিক। পথে পথে দেখা, কিছু দূর একসাথে হাঁটি, কিছু দূর পাশাপাশি একা। আমি তাকে ঠিকানা বলিনি, সে বলেছে তারও নেই বাসা। খড়কুটো তুলে দিই হাতে, চোখে তার ম্রিয়মাণ ভাষা। আমাদের ঘর বাড়ি নেই, আমাদের স্টেশনেই দেখা, তাকে ছেড়ে বাঁচবো না বলে ধুলিময় এই বেঁচে থাকা। তোমার এই বাহ, কবিতাটা আমার খুব প্রিয় কবিতা, সংগ্রহে রেখেছিলাম। আমি ঠিক বাহ, করেছিলাম আজকে এই অনুষ্ঠানে তোমার সামনে আমি কবিতাটা পড়ে শোনাবো। খুব ভালো লাগলো। মানে বলছি, তোমার কণ্ঠে অত্যন্ত সুন্দর লাগলো, কারণ
একটা মুহূর্তকে এটাতে ধরা আছে, সেই মুহূর্তটা আমার জীবনে আর আসবে না কখনো। আচ্ছা। আর কখনো আসবে না। কারণ এটা যখন লেখা হয়েছিল তখন এটাই সত্যি ছিল যে হুম। আমাদের ঘর বাড়ি নেই, আমাদের পথে পথে দেখা। আচ্ছা। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে আসে এবং অক্ষয় হয়ে থাকে, কিন্তু পুনরাবৃত্তি ঘটে না এগুলোর। একদম এই জন্য তাই। তোমার কণ্ঠে আমার মানে তোমার তো ফিমেল ভয়েস, ফিমেল ভয়েসে কেমন লাগে এটা আমি জানতাম না, কারণ আমি এটা মেল ভয়েসেই সাধারণত পাঠ করেছি আমার কণ্ঠে। হুম হুম। তোমার কণ্ঠে কিন্তু আবার একটু অন্যরকম লাগে, অন্য একটা মাত্রা পেয়ে গেল। এটা আমার প্রাপ্তি দাদা। তোমাকে একটু প্রশ্ন করব, তোমার বলো। কাছে কবিতা কি? দেখো, কবিতা তো 2000 বছর ধরে কবিতার সংজ্ঞা খোঁজা হচ্ছে। কবিতা কেন আমাদের আনন্দ দেয় এ নিয়ে হাজার হাজার বছর ধরে মানুষ চিন্তা করছে, কথা বলছে। কিন্তু কবিতা কি নয়? আমাদের সমগ্র জীবনযাপনের, আমাদের ব্যক্তিগত এবং বিশ্ব আত্মার প্রতিফলন। আমাদের সুখ দুঃখ, আমাদের আনন্দ বিষাদ সবকিছু এমন একটা সূক্ষ্ম এবং স্বর্গীয় ভাষায় বলা যায়, সেই ভাষাটার নামই কবিতার ভাষা। বাহ। আমি এই কদিন আগে বলেছিলাম যে 100 গদ্য যা পারে না, একটি কবিতা তার কয়েকটি পংক্তি দিয়ে তা পারে। এই আহা। যে কবিতা, অদ্ভুত ক্ষমতা, খুব অল্প বলে সে, কিন্তু অনেকখানি ভাবায় মানুষকে। এই অসম্ভব ক্ষমতাটা একমাত্র কবিতার আছে। হয়তো চিত্রকলার আছে, হয়তো কোনো কোনো সঙ্গীত, সে তো গীতি কবিতার মতোই। হুম হুম। কবিতার এই অদ্ভুত অলৌকিক শক্তি, যা অল্প কথায় মানুষকে একটা জীবন দর্শনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তো আমার কাছে কবিতা কিন্তু আমাদের সমগ্র জীবন। সুতরাং বাহ। কবিতা আলাদা করে কোনো শিল্প নয়, কবিতা আমাদের জীবন, জীবন থেকে উঠে আসা। লালনের যে গান, সেও আমার কাছে একটা চমৎকার দর্শন, চমৎকার কবিতা। আমাদের খুব প্রিয় কবি শঙ্খ ঘোষ, তার যে কবিতা, সেগুলো আমাদের কাছে একটা দর্শন, একই সঙ্গে একটা আনন্দের জায়গা। মানে কবিতা সব একরকম মিলিয়ে জীবন দর্শন, তাই না? একেবারে একেবারে। এবং সেই জীবন দর্শন কিন্তু যে কোনো ভাষায় বলা যাবে না। সংবাদপত্রের ভাষায় বলা যাবে না, সেই গদ্যে বলা যাবে না। মানে লৌকিক ভাষার মধ্যে এক অলৌকিক উচ্চারণ, যেটা কিটস বলেছিলেন, যেটা শেলি বলেছিলেন, দ্য পোয়েট্রি ইজ ইনডিড সামথিং ডিভাইন। ওই ডিভাইন ব্যাপারটা কিছুতেই কিন্তু অন্য গদ্যে আসবে না, একমাত্র কবিতাটি আসবে। কবিতায় আমার আছে। ধারণা এটা। দারুণ, খুব ভালো উত্তর পেলাম আমরা। শ্রোতা বন্ধুরা, আজ কথাকৃতিতে আমাদের কবিতা এবং আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট কবি উত্তম দত্ত। আমরা আবার চলে যাব তার কবিতায়। তার আগে আমরা শুনে নিলাম তার মুখ থেকে তার কাছে কবিতা ঠিক কি, কবিতার সংজ্ঞা কি। আমরা যাচ্ছি আবার তার কবিতায়। উত্তম দা, তোমার পরের কবিতা। ওই মৃত্যু পরবর্তী প্রার্থনা থেকে আরেকটি কবিতা। আমি যখন কোচবিহার শহরে প্রথম আসি, হুম হুম। তখন এখানে কেএল ও জঙ্গিদের খুব আন্দোলন চলছে। স্বতন্ত্র রাষ্ট্রের কল্পনা করছে, স্বপ্ন দেখছে তারা। একটা নতুন একটা রাজ্য গড়বে তারা, স্বতন্ত্র, সেখানে স্বাধীন। সেই সময়ে তো ওরা তো নিষিদ্ধ সংগঠন ছিল, কেএল। হুম তো হুম। একদিন খবর পেলাম আমার এক ছাত্রের কাছ থেকে যে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল একজন জঙ্গিকে। হুম। কম বয়সী ছেলে, কত হবে, 25-26 হবে। তাকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ সে বিভিন্ন ছদ্মনামে উত্তরবঙ্গে ডুয়ার্সে জঙ্গলে, নেপালে, ভুটানে এবং বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে এসে চোরাগোপ্তা আক্রমণ করছে, সংগঠন তৈরি করছে। তো একদিন আমি ঘরে বসে শুনতে পেলাম, একটা ছেলে এসে, ছাত্র এসে বলল যে, স্যার, আলিপুরদুয়ারে একজন জঙ্গি ধরা পড়েছে আমাদের কাছেই পাড়াতে, হুম। যাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। এবং পুলিশ খবর পেয়েছিল একমাত্র জন্মদিনেই বিধবা মায়ের কাছে ছেলেটি আসে, আর কেউ নেই বাড়িতে। বিধবা মা থাকে, খুব গরিব, পাটকাঠির দেয়াল, উপরে একটা হোগলা পাতার চাল, এরকম একটা ঘর, সামনে উঠোন মাটির। হ্যাঁ ওই হ্যাঁ। জন্মদিনে, ছেলেটির জন্মদিনেই একমাত্র আসে, মায়ের পায়েস খায়, কিন্তু ঘরে ঢোকে না। উঠোনের এক কোণে মা পায়েস রেখে যায়, সেটা খেয়ে আবার চলে যায়। কারণ তার মতে
বাড়িতে ঢুকলে পিছু টান আসবে এবং সংগঠন নষ্ট হবে, তার বিপ্লবের প্রতিভা, তার বিপ্লবের যে স্বপ্ন সেটা নষ্ট হবে, বিপ্লবীদের পিছু টান থাকতে নেই। আচ্ছা। তো সেদিক ওই জন্মদিনে এসেছিল এবং পুলিশ জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এবং যথারীতি ভোরবেলা পুলিশ ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। সেই ঘটনাটা আমাকে এত হান্ট করেছিল কম বয়সে, হুম হুম। আমি সেটা নিয়ে এই কবিতাটা লিখেছিলাম। অনেক সময় কবিতার উৎস বলতে নেই লোকে বলে, কারণ তাতে নাকি কবিতার বহুমাত্রিক রহস্য নষ্ট হয়ে যায়। আমি এটা বিশ্বাস করি না। একটুখানি সূত্র ধরিয়ে দিলে মনে হয় কবিতার রস আস্বাদন করতে বেশি সুবিধে হয়। সব থেকে বড় কথা, ঘটনাটাকে জানা থাকলে তার সাথে কবিতার যে একটা অদ্ভুত মেল বন্ধন, সেটা করে নিতেও শ্রোতাদের সুবিধে হয়। ঠিক ঠিক। আর কবিতা তো স্টেটমেন্ট নয়, স্টেটমেন্ট হলে তো আমি সংবাদপত্রেই পড়তাম, তাই না? হ্যাঁ, একদম। কবিতা একটা আলাদা ফর্ম, সেটা একটা বাস্তব ঘটনাকে অন্যভাবে বলে, কিভাবে বলে সেটাই দেখার। ঠিক। যাই হোক, আমি কবিতায় যাচ্ছি। কবিতার নাম জঙ্গির মা। জঙ্গির মা। জঙ্গির মা। চলো। রাত 9টা। পুরনো দিঘিতে ঘাই মারে প্রাচীন মাছেরা। কেউ কি এসেছে আজ? রাত 12টা। ঢেকি শাক পার হয়ে নেমে আসে বুভুক্ষু খটাস। খোকা এলো বুঝি? রাত 2টো। পায়েসের বাটি হাতে সাদা থান জেগে থাকে শুধু। খোকা, তুই এলি? বন বেড়ালের ডাকে হিম হয়ে আসে দুটি কবুতর। বথুয়ার ঝোপে ইশারায় কথা বলে 2-3টি ভাম। তারা জানে কাকে বলে জন্মের ইশারা, কাকে বলে শব্দহীন ঘরে ফেরা। বাতাসে শুঁকেছে তারা ভালোবাসা, পায়েসের ঘ্রাণ। তখন নিশুতি রাত। উঠোনের এক কোণে সাদা থান ঢেকে রাখে পায়েসের বাটি। এলাচের গন্ধ শুঁকে শেষ রাতে সবটুকু স্নেহ চেপে নিয়ে চলে যাবে বনের বিড়াল, যেরকম যায়। ভোর রাতে বৃষ্টিহীন মাটির উঠোনে অতর্কিতে বাজ পড়ে। বথুয়ার ঝোপ থেকে ছুটে আসে 2-3টি টর্চের আলো, ভামের উল্লাস, তীব্র গালাগাল। ছানি পড়া চোখ যে দেখে পরিচিত রক্তের ভিতরে উল্টে আছে পায়েসের বাটি, পুরনো পিস্তল। কাত হয়ে পড়ে থাকা বন বিড়ালের ঠোঁটে তখনও স্নেহের মতো লেগে আছে পায়েসের ঘ্রাণ। এই কবিতার পরে বোধহয় কোনো বিশ্লেষণ চলে না, যেখানে রক্তের মধ্যে উপুর হয়ে থাকা পায়েসের বাটি আর যে স্নেহ চেটে নিয়ে যায় বেড়াল। কবির কথার এই যে ব্যঞ্জনা, প্রত্যেকটা পংক্তির এক একটা যে ব্যঞ্জনা, মনকে বিদীর্ণ করে দেয়। ঘটনাটা না জানলে বোধহয় এতটাও ভিতরে ঢোকা যেত না। স্মৃতিচিহ্ন মুছে গেছে, চাল নেই, আছে শুধু চুলো। প্রেম গেছে পরবাসে, পড়ে আছে পাপোশের ধুলো। কবিরই লাইন, কবিরই দুই লাইনের কবিতা। কি অদ্ভুত মিল না? যেখানে চাল থাকে না, চুলো থাকে, পাপোশের ধুলো থাকে, শুধু জীবন থাকে না। অসাধারণ উত্তমদা, তোমার কবিতার মধ্যে ঢুকতে ঢুকতে কোথাও যেন অমানবিক জীবন পেরিয়েও জীবনকে খুঁজে পাওয়া যায়। তোমার পরের কবিতায় যাব। আমি খুব বিস্মিত হচ্ছি যে তুমি আমার কবিতা পড়ো এত মন দিয়ে। হ্যাঁ, তোমার প্রচুর লেখা আমি পড়ি, যেগুলো ভালো লাগে আমি আমার সংগ্রহে রেখে দিই। তুমি একটা ছোট্ট কবিতা শোনালে, তো আমি তোমাকে আরেকটা ছোট্ট কবিতা শোনাই। হ্যাঁ একেবারেই ছোট কবিতা। হ্যাঁ কবিতার নাম, এটা ওই মৃত্যু পরবর্তী প্রার্থনার মধ্যে রয়েছে, ছোট্ট একটি কবিতা। কবিতার নাম অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র। তুমি জানো অশ্লেষা নক্ষত্র অশুভ, হ্যাঁ, এটা দেখে বেরোলে যাত্রা। হ্যাঁ, অশ্লেষা নক্ষত্র। হ্যাঁ, একদম একদম। অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র দেখে নৌকো ভাসিয়েছি। শূন্য কুম্ভ, পিছু ডাক, উদাসী বেড়াল কতবার বলেছে আমাকে, ফিরে এসো, ঘরে থাকো, সুখে থাকো, যশোদা দুলাল।
তথাপি স্রোতের টানে ভালোবেসে জল, কালিদহে হারিয়েছি সুখের সম্বল। কালিদহে হারিয়েছি সুখের সম্বল। অসাধারণ, সম্বল। অসাধারণ, অসাধারণ। তুমি নৌকা নিয়ে বললে তো, নৌকা ভাসিয়েছি, তা আমি নৌকা হুম নিয়ে আমার হুম, একটা কবিতা তোমাকে শোনাই। একদম একদম, শোনাও। তাহলে কি আমি বলছি, তুমি বলো। আমার ছোট্ট কবিতা, আমি ছোট হুম কবিতাই হুম, লিখি যদিও। ক্রমশ নিকট হচ্ছে তীরবর্তী ঢেউ, নোনা জল ছোট হচ্ছে, হৃত হচ্ছে যত, আঁশ গন্ধ নৌকাটির মিথ্যে দাপাদাপি একটু পরে থেমে যাবে। ক্লান্তিহীন ছিপে এক টুকরো হাসি গেঁথে ফিরে যাচ্ছে ঘর। কেরোসিন কমে এলে ঘন অন্ধকারে পান্তা আর প্রেম জুড়ে হাপুস হুপুস। বাহ, ওই এটা কোন মাঝিরা, কাব্যগ্রন্থে আছে? এটা আমার ফিরে এসো সমর্পণ, এটা আদম থেকে এবছর প্রকাশিত হয়েছে। আচ্ছা আচ্ছা সেই কাব্যগ্রন্থের একটা সিরিজ কবিতার 12 নম্বর কবিতা বললাম তোমাকে। ওই একটা আচ্ছা। মাঝি আর কি, তো ওরা ওই রকম নৌকা যখন নিয়ে আসে, মাছ নিয়ে ঘরে আসে, সেই তার উপরে কিছু কল্পনা তো অবশ্যই থাকে, যারা মাছ ধরেন নৌকোয় নদীতে, হুম 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 তাদের হুম। ফেরা নিয়েই লেখা, এই আর কি। তো তোমার একটা কবিতা আমি তোমাকে পড়ে শোনাই, যেটা আমার খুব পছন্দের। একদম, খুব ভালো লাগবে আমার। পড়ো। বৃন্দাবন বিলাসিনী, তোমার বহু ওরে পুরনো বাপ। কবিতা। পাপ বলছে পালা, পুণ্য বলছে পালা, তিনি বলছেন চুপ। পথ বলছে পালা, বৃক্ষ বলছেন পালা, তিনি বলছেন চুপ। জন্ম বলছেন লেখো, মৃত্যু বলছে লেখো, তিনি বলছেন চুপ। আগুন বলছে লেখো, কান্না বলছে লেখো, তিনি বলছেন চুপ। গড্ডলের টিপ ছাপে তুমি পুনরায় মক্ষীরানী হলে, নবান্নের কাক হয়ে আমিও কি অভিসারে যাব? নপুংসক আয়ানের দেশে তুমি পুনরায় শ্রী রাধিকা হলে, তমালের ডালে বসে আমিও কি বাঁশরি বাজাবো? অনেক আগে লেখা, খুব অনেক বিতর্কিত আগের একটা লেখা এটা লেখা। তোমার। খুব বিতর্কিত একটা লেখা, বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আমাকে হ্যাঁ দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এবং প্রত্যেকটা এই চুপ, আর আমার যেটা হ্যাঁ খুব ভালো লেগেছিল, কেন কবিতাটা আমার মনে রেখেছি আমি, প্রত্যেকটায় তিনি বলছেন চুপ, কিন্তু লাস্ট টাইম যায় তুমি বলেছ চুপ, নট চুপ। হ্যাঁ, আগুন বলছে লেখো, কান্না বলছে লেখো, তিনি বলছেন চুপ। এই যে চুপ আর চুপ, এই একদম। একটা ওকার আর ওকার দিয়ে পুরো কবিতার অর্থটাকেই বদলে দেওয়া হয়েছে। কবির কণ্ঠকে চিরকাল শাসক গোষ্ঠী চেষ্টা করেছে দমিয়ে দেবার। একদম তাই, একদম তাই। চোপ হচ্ছে সেই দমন, একদম সেই তাই। পদদলিত করে রাখা। খুব ভালো লেগেছে। তোমার পরের তোমার কবিতায় পড়ার যাব। ধরনটি ভারী সুন্দর। যাই হোক, আমি এটা একটা পড়ছি আমি শ্রেষ্ঠ কবিতা থেকে। এটা প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে এবছর বেরিয়েছে। আচ্ছা শ্রেষ্ঠ কবিতা, সেখান থেকে একটা কবিতা পড়ছি আমি। মানুষের ভাষা তোমার আঙুল ছেড়ে চলে গেছে, এটা কৃত্তিবাসে বেরিয়েছিল। আচ্ছা। আহ, মানুষের ভাষা তোমার আঙুল ছেড়ে চলে গেছে, তারা খেতে খেতে পালিয়ে এসেছে এইখানে। দুপাশে প্রতিশোধ পরায়ণ সমুদ্র, নোনা জল, মৃত জাহাজের পাটাতনে রোদ পোহাচ্ছে হাজার হাজার সামুদ্রিক সাপ। সামনে যতদূর চোখ যায় শুকনো মাছের মতো শুয়ে আছে সারি সারি মৃতদেহ। এত মৃতদেহ এক জীবনে ডিঙানো যাবে না। পেছনে শিবির খাটিয়ে বসে আছে আমার ইহকাল পরকাল, আর সমস্ত আকাশ থেকে ঝরে পড়ছে উন্মাদের লালা। আমি কি শয়তানের সঙ্গে বদলে নেব আমার সাদা শার্ট, নরম ট্রাউজার, বাল্য প্রেমিকার দেওয়া বিষণ্ণ রুমাল? আমি কি স্নান করব বেশ্যার চোখের জলে ভরে ওঠা লুকোনো দিঘিতে, অথবা নিপুণভাবে শিখে নেব আগুনের ব্যবহার, গুপ্ত হত্যা, বাঁধানো দাঁতের হাসি? এই মর্মে তোমাকে চিঠি লিখব ভেবেছিলাম, কিন্তু সম্প্রতি তুমিও পাখিদের ভাষা ভুলে গেছো। মানুষের ভাষা তোমার আঙুল ছেড়ে চলে গেছে,
আমাদের মৃত ডাকঘরে কতদিন তোমার চিঠি আসে না। নমস্কার। এত লাশ এক জীবনেও পেরোনো যায় না, বা যারা পাখিদের ভাষা ভুলে গেছে, যে ডাকঘরে আর কোনো চিঠি আসে না। কবির ভাষায় আরো একটু বলি, আগুন জ্বলেনি তবু ফিস ফিস শব্দ শুনি অশ্লীল বাতাসে। এই পরবাসে ঘুমের ভেতরে আমাদের অগ্নিহীন মৃত্যু হলে মানুষের কি বা যায় আসে। কবিরই কবিতা, পুরো কবিতার মধ্যে সত্যি কি আমাদের কিছু যায় আসে? বোধহয় না, আবার বোধহয় হ্যাঁ। এর উত্তর দেবেন আপনারা শ্রোতা বন্ধুরা। কবিতা শুনছেন কবি উত্তম দত্তের কণ্ঠে। আমরা ফিরে যাব তার পরের কবিতায়। তার আগে একটা ছোট্ট প্রশ্ন কবির জন্য। উত্তম দা, হুম। আমাদের এই যে লকডাউন পিরিয়ড, এত দীর্ঘ একটা অবসর সময়, এবং এরপরে আবার যখন আমরা উন্নীত হব, আশা রাখছি আমরা উন্নীত হব, বেরোবো এই আর্থসামাজিক ভাঙন থেকে, কিন্তু এর মধ্যে এই এত বড় অবসরে সৃষ্টিশীলতা কি আসে? এটা একটা খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ, খুব বড় প্রশ্ন, একটা খুব সুন্দর প্রশ্ন একটা। রবীন্দ্রনাথ বলতেন সৃষ্টিকর্ম বা সাহিত্য হচ্ছে অবসরের ফসল, আলস্যের নয়। হ্যাঁ, আমি তো ঠিক এই কারণেই অবসর, জিজ্ঞেস করলাম। হ্যাঁ অবসর নিশ্চয়ই দরকার, কিন্তু যে অবসরের মধ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস হানা দেয়, যে অবসরের মধ্যে আমার স্বজনদের মৃত্যুর গন্ধ হানা দেয়, সে অবসরকে আমরা নিরঙ্কুশ অবসর বলতে পারি না। তবু মানুষ তো সৃষ্টিশীল। সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। বহু মন্বন্তর, ভূমিকম্প, বহু উচাটন, বহু অঘটন পার হয়ে আমরা এখানে এসেছি। এখন এই যে অবস্থাটা চলছে এই মুহূর্তে বিশ্বজোড়া একটা অদ্ভুত ভাইরাস আতঙ্ক, এই আতঙ্ক থেকে একদিন হয়তো আমরা নিশ্চয়ই পরিত্রাণ পাবো, কারণ মানুষ তো হারতে শেখেনি, মানুষ ঠিক জয়ী হবে। আমি এই বিশ্বাস রাখি। আমি কখনো পরাজিতদের দলে নই। আমি সবসময় বিশ্বাস করি যারা আশাবাদী, যারা সংগ্রামী, তাদের জয় হবেই। তো এই অবসরে আমি ব্যক্তিগত কথা বলি একটু। অনেকেই দেখছি ভারী চমৎকার, এই ধরো তোমার এই যে অনুষ্ঠানটা, হ্যাঁ, এটাও সম্ভবত এরই একটা পার্শ্ব ফসল। বা আরো অনেকে দেখছি আমি, তারা বিভিন্ন অনুষ্ঠান করছেন বাড়িতে বসেই, কবিতা চর্চার মধ্যে দিয়ে বা কেউ কেউ গল্প পাঠ করছেন, এর মধ্যে দিয়ে সন্ত্রাস তো আছেই, কিন্তু সন্ত্রাসের জন্য আমরা তো বাড়িতে একেবারে নপুংসকের মতো বসে থাকতে পারবো না, আমরা তো ঠিকটাই। হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমাদের মন তো সৃষ্টিশীল, আমাদের মনের সেই জায়গাটাই। কিছুদিন আগে তোমার এই অনুষ্ঠানে অংশুমান বলছিল যে আমরা অন্তত খানিকক্ষণ এই এই অবস্থাটা থেকে একটুখানি মুক্তির জায়গা খুঁজে পাবো বোধহয়। আমি যা শুনছিলাম, অংশুমান আমার অনুজ বন্ধু কবি, সেই কথাই বলছিল, সেই রকমই। তো আমি এই সময়ের মধ্যে বেশ কিছু লেখা লিখেছি। একটি গল্প, গল্পটির না তুমি পড়েছো কিনা জানি না, এই গল্পটা প্রায় ভাইরাল হয়ে গিয়েছিল, আর ভাইরাল হলে আমি খুব ভয় পাই। গল্পটির নাম ছিল রবীন্দ্র রচনাবলী ও একটি পুড়ে যাওয়া ব্রেসিয়ার। তো এই গল্পটা আসলে একটি আদিবাসী মেয়েকে নিয়ে লেখা। সেই গল্পটা আমার ভালো আছে। যাই হোক, এই গল্পটা প্রথমে আমি কবিতা ভেবেছিলাম, পরে দেখলাম কবিতায় সব কথা বলা যাবে না। কবিতাটা লিখেও ফেলেছিলাম, পরে ভাবলাম না, এটা ঠিক হচ্ছে না, যা বলতে চাইলাম সবটুকু বলা হলো না। আমি সঙ্গে সঙ্গে ফর্ম চেঞ্জ করলাম, আমি ওটাকে গল্প করলাম, এই গল্পের আকারে লিখলাম। তো এই যে লেখাটা, এটা লেখার পরে বিভিন্ন নাট্যগোষ্ঠী থেকে বলেছে যে এটা তারা নাটক করতে চায়, আপনি অনুমতি দিন। তারা কেউ কেউ ফর্ম পাঠিয়েছে অনুমতিপত্র। বাংলাদেশ টিভি থেকে একজন ফোন করলেন যে আমরা এটা লকডাউনের পরেই ছবি করতে চাই। তো এগুলো ভালো লাগে, শুনতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে। চন্দন সেন, নাট্যকার চন্দন সেন, পূজা চোপড়া, যে আমাকে ফোন করলেন, আমি অবাক, আমি মুগ্ধ। সেদিনটা আমাদের খুব গ্লোরিয়াস। এটা আমি পড়েছিলাম, তুমি এটা ফেসবুকেও লিখেছিলে। হ্যাঁ, উনি আমাকে
নিজে থেকে ফোন করে বললেন যে আমি নতুন নাটক করছি, ওই নাটকের সামনে একটা চেয়ার তোমার জন্য রাখা থাকবে, তুমি অবশ্যই আসবে। আমার এত ভালো লেগেছিল। যাই হোক, এগুলোই তো প্রাপ্তি, বলো। একদম একদম খুব ভালো লেগেছিল। আর টুকটাক কিছু লেখালেখি ইত্যাদি তো আছেই। সুতরাং মানুষ কিন্তু ঘরে বসে থাকলেও সৃষ্টিশীলতা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে না, ঠিক তাই। কখনো না। মানুষের শরীরকে আটকানো যেতে পারে, শরীরকে মাস্ক পরানো যেতে পারে, মনের উপরে কোনো মনকে না। মাস্ক থাকবে না, একদম তাই। অবশ্যই না। মনের উপরে অধিকার শুধুমাত্রই কিন্তু মানুষের ভাবনার। একদম। বরাহ জেনেছে কাদা ও মাটির স্বাদ, কন্দের লোভে মাটিতে থাকাই ভালো। কখনো দেখেছো আকাশ কতটা নীল, ভোরের সূর্য ছড়ায় কতটা আলো, অধঃপতনের শব্দ হয়নি কোনো, পাতালের সিঁড়ি বিলোল হাসিতে ডাকে, মাংসের নদী রাত পরীদের মতো তোমাকে ডেকেছে মোদির স্রোতের বাঁকে। কতটা হারাবে, কতখানি নেবে তুমি, কতটা মরবে, কত দূর বাঁচা ভালো, কতটা দূষণ ছড়াবে চন্দ্রিমায়, আমি বলবো না, আমাকে তুমিই বলো। কবিতা বরাহ সংহিতা, কবি উত্তম দত্ত। ওনার তোমার কবিতার কণ্ঠে ভারী সুন্দর লাগলো। ভালো লাগলো। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার যে যে কবিতাগুলো আমার সংগ্রহে থাকে তার মধ্যে এটিও একটি ভীষণ প্রিয় কবিতা। ভোরের সূর্য ছড়ায় কতটা আলো, বা আমি বলবো না, আমাকে তুমিই বলো, কতটা হারাবে, কতখানি নেবে তুমি, কতটা মরবে, কত দূর বাঁচা ভালো। এই শেষ স্তবকটাই কিন্তু বর্তমানের সব থেকে বড় কথা। আমি মানে এত প্রাসঙ্গিক, এই জন্যই কবিতাটা পড়লাম। আমি আরেকবার শেষ স্ট্যান্জাটা পড়ি। কতটা হারাবে, কতখানি নেবে তুমি, কতটা মরবে, কত দূর বাঁচা ভালো, কতটা দূষণ ছড়াবে চন্দ্রিমায়, আমি বলবো না, আমাকে তুমিই বলো। শ্রোতা বন্ধুরা, সময় চলে যায়, কবিতার প্রাসঙ্গিকতা বারবার ফিরে আসে কবির কলমে, কবির লেখায়। আমরা সরাসরি চলে যাব কবি উত্তম দত্তর কণ্ঠে, তার কবিতায়। আমি জানি বন্ধুরা, সময় থেমে থাকে না, সময় ছোট হতে থাকে, কিন্তু কবিরা বড় হতে থাকেন, তার কবিতারা আরো আরো বড়। কবির কায়ার থেকে ছায়া নয়, কবিতারা লম্বা হয়ে যায়। তেমন একটা কবিতা শুনবো আমরা আজ কবির কণ্ঠে, এবং ধীরে ধীরে লিখে যাব, থেকে যাব এই কবিতায়, এই পর্বের, এই অনুষ্ঠানে। আবার কখনো ফিরে আসবো কবির কবিতায়, কবির কবিতা নিয়ে, কবির আলোচনা নিয়ে। আজ অনুষ্ঠানের শেষ কবিতা আমরা শুনবো কবির কণ্ঠে। পড়ছি, কবিতার নাম স্মৃতিভ্রষ্ট বেশ্যাদের গ্রাম। আমি এই গ্রামটায় গেছি, এই গ্রামটায় গেছি। 13টা পরিবারে 13টা বৃদ্ধা থাকতেন। আচ্ছা। বাকিটা কবিতার মধ্যে বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? গ্রামের নাম কুহকিনী, বাতিল বেশ্যাদের গ্রাম। এক পাশে পুণ্যতোয়া নদী, অন্য পাশে শ্মশান। পরীক্ষিত কাকু আমার শৈশবের ম্যাজিশিয়ান। গ্রামের কোথাও যখন এক কণা চাল নেই, দানা শস্যের খোঁজে পাখিরাও উড়ে গেছে ধান মিল পার হয়ে, তখন পরীক্ষিত কাকু সাইকেলে বালতি ভর্তি হলুদ মাখানো গরম ভাত নিয়ে ভোরবেলা পৌঁছে যেত বেশ্যাদের গ্রামে। সাইকেলের সামনে আমি, পিছনে ডাক্তার কাকু। 13 ঘর, এক উঠোন। 3 ঘরে কেউ নেই। পুণ্যতোয়ার তীরে সবুজ ঘাসের নিচে শুয়ে আছে তারা। অবশিষ্ট বৃদ্ধারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে উঠোনের 10 দিগন্তে। উড়ন্ত কাকের সঙ্গে কথা বলছে কেউ, অনর্গল কাকের ভাষায়। কেউ ধূসর চুলের ভেতর থেকে তুলে আনছে অলিক উকুন, কেউ কাপড়ে পেচ্ছাপ করে শিশুর মতো হাসছে, কেউ বাঁশি লুচির মতো মাই চটকে চটকে অনবরত বলছে খা খা খা। পরীক্ষিত কাকু তাদের সামনে যত্ন করে পেতে দেয় শালপাতার থালা, মুখের সামনে তুলে ধরে হলুদ মাখানো ভাত আর সৈন্ধব লবণ। আমি মাটির গেলাসে ভরে দিই জল, ওরা ফ্যাল ফ্যাল করে দেখে, জল খায়। গামছায় মুছে দিই ঠোঁট, মুছে দিই অধোগামী জলের লিখন।
খাওয়া শেষ হলে ডাক্তার কাকু দেখেন তাদের অপলক চোখের পাতা, রক্তশূন্য হাত, হাঁটু থেকে উরু অব্দি দগদগে ঘা, তলপেটে গুটি বসন্তের মতো ক্ষত, আর উপদংশে বেঁকে যাওয়া মেরুদণ্ডের আশ্চর্য মহিমা। এখন পরীক্ষিত হেমব্রম আর নেই। স্মৃতিভ্রষ্ট 13টি কবরের পাশে ঘাসের ভিতরে শুয়ে আছে আমার শৈশবের প্রথম ম্যাজিশিয়ান, মন্বন্তর যাকে সমীহ করত। সেই স্মৃতিভ্রষ্ট বাতিল বেশ্যাদের গ্রামে এখন পর্বতের মতো উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি, মায়াময় সৌন্দর্য পার্লার, আলিবাবার গোপন কক্ষে অলৌকিক মাসাজ ক্লিনিক, খোপে ও কন্দরে নীল আলোর ভেতরে বসবাস করে আর্ট কলেজের রূপবতী ভগিনী মডেল, বাংলা সিরিয়ালের মেধাবতী নায়িকা, ডিভোর্সি সৈরিনী। তাদের প্রত্যেকের হাতের মুঠোয় রয়েছে একটা কুহকিনী জাদু বাক্স। বোতাম টিপলেই খাবার আসে, জল আসে, শহর থেকে উড়ে আসে রেড ক্রস, উড়ে আসে স্বপ্নের পুরুষেরা। পরীক্ষিত কাকুর সেই হারকিউলিস সাইকেল পুরনো লোহার দামে বিক্রি হয়ে গেছে কবে। রেস্তোরাঁর মেনু কার্ডে লেখা নেই সেই সব হলুদ মাখানো গরম ভাতের রূপকথা আর সৈন্ধব লবণ। নমস্কার। অসাধারণ, অসাধারণ। গল্পটা, কবিতাটা যত এগিয়ে চলে, গল্পটাও তত এগিয়ে চলে। চোখের সামনে ধীরে ধীরে আমরা দেখতে পাই কাকুকে, আমরা ভিতরে নিয়ে যাই গ্রামের। কোথাও যেন সবটুকু পরিষ্কার হয়ে ওঠে। তারপর একটা পাখির মতো ডানা ঝাপটে ঝাপটে কেউ যেন চিৎকার করে বলে, এমন জীবন বাস্তবেই হয়, গল্পে নয়। কি অসাধারণ কলমের টান, কি অসাধারণ ভাবনার এই প্রলেপ। কবির পক্ষেই সম্ভব। যেতে যেতে উত্তমদার কণ্ঠে, উত্তমদার থেকে শ্রোতা বন্ধুদের জন্য কিছু কথা শুনে নেব। উত্তমদা। কি বলবো, আমি তো কবিতা নিয়েই কথা বলি, আর তো কিছু জানি না বলতে। কবিতা নিয়েই বলি। আমরা এত মানুষ লিখছি এখন, এতজন লিখছি, আমার এইটাকে একটা সুবর্ণ যুগ মনে হয়। অনেকেই হতাশায় ভোগেন যে কি লেখা হচ্ছে, সবাই কবি এখন, এরকম একটা হতাশার কথা, উপেক্ষার কথা বলেন। যখন কেউ বলে সবাই এখন কবি, তখন একটা বেশ কি বলবো, উত্তমর্ণ মনোভাব প্রকাশ পায়, আমি শ্রেষ্ঠ, তোমরা কিছুই না। কিন্তু আমি কখনোই এই ব্যাপারটায় বিশ্বাসী নই। আমি বোধহয় গতকালই একটা ছোট্ট প্রবন্ধ লিখেছি আমার বলে, তাতে বলেছি যে কেউ কেউ ওই একটা নিজস্ব ছোট্ট গণ্ডিতে বাস করে এবং সেখানে তারা চায় ওই 26.5টি ভালো রিফাইন্ড পাঠক হলেই চলবে। তাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয় যেন তারা অবশিষ্ট এই বিশ্বভুবন থেকে অনেকটা, অবশিষ্ট পাঠকের জগৎ থেকে অনেকটা যেন দূরে থাকে, একটা নিজস্ব দ্বীপে বাস করে। সেটা এলিট দ্বীপ, সেটা না উঁচু, একটা উন্নাসিক দ্বীপে বাস করে। এটাও আমি খুব ভালো শ্রদ্ধা করতে পারি না সেসব দিক। মনে হয় যেন না, আরেকটু লিবারেল হওয়া দরকার আছে। আর এক ধরনের মানুষ আছেন, তারা সমসাময়িক ঘটনা নিয়ে সঙ্গে 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 লিখে ফেলেন। এই সঙ্গে সঙ্গে লিখে ফেলার বিপদ হচ্ছে তাতে বক্তব্যটা এত জোরালো হয়ে ওঠে, সেখানে কবিতার শিল্পবোধটা একেবারে ন্যূনতম হয়ে যায়, একেবারে গৌণ হয়ে নিঃস্ব হয়ে যায়। শিল্পকর্ম কিছুই নাই, কিন্তু বক্তব্যটা জোরালো। এটা তো সংবাদপত্রের কাজ, এটা তো কবিতার কাজ নয়। কবিতাকে একই সঙ্গে তো, আমি তাই বলেছি যে ওই সমসাময়িক ঘটনার যে চেতনা, তার সঙ্গে শিল্পবোধের একটা গান্ধর্ব মতে বিয়ে দিয়ে দেওয়া দরকার। তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায়। আর কিছু মানুষ আছেন, আমি সেটাও বলেছি যে এরা যেন ব্রত পালন করছেন, পাঁচালি করছেন, রোজ যেমন মানুষ লক্ষ্মী পুজো করে নিয়ম করে, কিন্তু ধ্যান করছেন না। এই যে ব্রত এবং ধ্যানের পার্থক্য, এইটা যেদিন তারা বুঝতে পারবেন, সেদিন তারাও খুব চমৎকার কবিতা লিখবেন।
এই ডেডিকেশন, তারপর ধরো এই দীর্ঘদিন ধরে মানুষের কবিতার জগতে এত আন্দোলনগুলো ঘটছে বিদেশে এবং আমাদের দেশে, এগুলো সম্পর্কে একটু খবরাখবর রাখলে নিজেও অনেকটা সমৃদ্ধ হওয়া যায়, অনেক সমৃদ্ধ নিজেকেও। হওয়া যায়। হ্যাঁ, এইগুলো একটু দরকার আছে আমার মনে হয়, জানো। পড়াশোনাটা আর কবিতার ক্ষেত্রে অত্যন্ত ভীষণ জরুরি, ভীষণ লেখার থেকে দরকার। অনেক বেশি জরুরি। ঠিক 50টা বলেছো। কবিতা পড়লে একটা কবিতা যদি জন্ম নেয় তার গুণাগুণ অনেক বেশি হয়। একদম ঠিক বলেছো, এই পঠন পাঠনটা ভীষণ প্রয়োজন। ভীষণ জরুরি। হ্যাঁ, এই কথাগুলো আমার বলার আমার তরুণ বন্ধুদের, আমি কখনো ক্লাসের বাইরে শিক্ষকতা করতে চাই না, কিন্তু আমার মনে হয় গল্প ছলে এই কথাগুলো তাদের আমি বলতে চাই, বলতে পেরেছি বা বলতে চাইছি। যদি এবং তরুণ ভালো হয়। বন্ধুরা, হ্যাঁ তরুণ বন্ধুরা, আমরা এই কথাগুলো যদি মনে রাখি, যারা নতুন লিখতে আসছেন, লিখছেন, লেখা চর্চা করছেন, তারা যদি এই কথাগুলো একটু মাথায় রাখেন, আমার মনে হয় আমরাও পারবো কোথাও একটা গিয়ে কবিতাকে সেই মর্যাদা দিতে। না হলে বোধহয় কোথাও একটা গিয়ে কবিতার মর্যাদাও ক্ষুণ্ণ হয়। যেতে যেতে 4টে লাইন কবি উত্তম দত্তের আপনাদের জন্যে। সমস্ত পথ ফুরিয়ে যায়নি রোমে, কেউ কেউ ফেরে সঞ্চারী থেকে সমে। সমস্ত পথ ফুরিয়ে যায়নি রোমে, কেউ কেউ ফেরে সঞ্চারী থেকে সমে। সব নদী গেছে শ্মশানের কোল ঘেঁষে। শ্মশান মরেছে আমাদের কাছে এসে। ভাবুন, ভাবতে থাকুন। দাদা, অনেক শুভেচ্ছা তোমার জন্য। এইভাবে আমার তোমার ডাকে জন্য। সাড়া দিয়েছো অনুষ্ঠানে, এটা কিন্তু আমার বিশাল প্রাপ্তি। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শ্রোতা বন্ধুদের জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। নমস্কার। নমস্কার।